খেলার মাঝখান থেকে বেরিয়ে আসার কোনো নজির আসলে আছে কিনা বা এটি করা যায় কিনা? না, সেটি কোনো মতে করা যায় না এবং সেটি ক্রিকেটের স্পিরিটের বাইরে, এবং সেটি কিন্তু সাকিব আল হাসানও পরে বুঝতে পেরেছিলেন। এই কারণে তিনি কিন্তু যখন ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তাকে আরও একটু কেয়ারফুল হতে হবে। এবং এই ঘটনাটার জন্য শুধুমাত্র যে আপনি এক পক্ষ কাউকে দোষ দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটাররাও কিন্তু দায়ী ছিলেন। এবং ম্যাচের এত নাটকীয় পর্যায়ে সেখানে যখন গড়ায়, তখন কিন্তু ধরুন একটা ছোট্ট সামান্য কথাবার্তায় কিন্তু অনেক বড় ঘটনা কিন্তু ঘটে যায়। আজকের এই ম্যাচটিতে কিন্তু সেটি হয়েছিল এবং আমি মনে করি যে ম্যাচ পরিচালনার দায়িত্বে যে দুই আম্পায়ার ছিলেন, তাদের এই ব্যাপারে আরেকটু হস্তক্ষেপ করা উচিত ছিল এবং তারা যদি আরেকটু ভালো মতো দায়িত্বটা তাদের পালন করতে পারতেন, তাহলে হয়তো এত বাজেভাবে পুরো জিনিসটা গড়াতো না। তারপর আমি বলবো যে টি-20 ম্যাচ এমনিতে আপনি জানেন যে খুব নাটকীয়ভাবে শেষ হয় বা নাটকীয়তা থাকে প্রচুর। সেখানে আসলে পুরো ম্যাচের উত্তেজনাটা এত মানে বেশির দিকে চলে গিয়েছিল যে সেখানে আসলে কেউ কোনো ক্রিকেটার বা কোনো পক্ষের ক্রিকেটার তাদের মানে আবেগটা ধরে রাখতে পারেননি। তারপর আমি বলবো যে এত আবেগীর ওই পর্যায়ের মধ্যেও মাহমুদুল্লাহ রিয়াদ যে তার ব্যাটিংটা ধরে রাখতে পেরেছিলেন এবং ব্যাটিংয়ে কিভাবে দলকে জেতাতে হবে সেই বিষয়টা তিনি পরিষ্কার করতে পেরেছিলেন এবং সেই বিষয়টা তিনি জড়িয়ে ধরে রাখতে পেরেছিলেন, দেখে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশ জিততে পেরেছে। তবে একটা বিষয় আবার ক্লিয়ার করি যে ক্রিকেটে এই ধরনের ঘটনা এর আগে খুব একটা ঘটেছে আমার জানা নেই, তবে এই ধরনের ঘটনা কোনো মতেই কিন্তু কাম্য নয়। দিস ইজ নট ক্রিকেট। জি, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে সময় এই ঘটনাটা ঘটলো তখন বাংলাদেশের যে অবস্থা, মাহমুদুল্লাহ রিয়াদের মনোসংযোগ ওই ঘটনার উপরে ধরে রাখা ইজ ভেরি টাফ। কারণ আপনাকে বুঝতে হবে রিয়াদের কাঁধে তখন পুরো বাংলাদেশ দায়িত্ব। সেখানে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও যে রিয়াজ তার মনোসংযোগ ধরে রেখে খেলাটা শেষ করেছে এবং জিতেছে, সেজন্য কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ মানে এক্সট্রা ধন্যবাদ প্রাপ্য। ক্রিকেটে এই মনোসংযোগের ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক। একটু এদিক সেদিক হলেই কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। অনেক কিছু ঘটেছে সেখানে এরকম একটা মানে যেটা কাসার বললেন যে এরকম নজির খুব বেশি নেই, সেখানে এরকম একটা ভয়াবহ ঘটনাই তো বলা যায়। নজিরবিহীন ঘটনার মধ্যে মনোসংযোগ ঠিক রেখে দলকে জিতিয়ে আনা, হ্যাটস অফ টু রিয়াদ। জি, কিন্তু যেটি নিয়ে আসলে তর্ক বিতর্কের বড় রকম সূত্রপাত, সেই নো বল, সেই নো বলটি কি প্রকৃত অর্থে নো বল ছিল? মানে আপনি এটাকে কি বলবেন? রাইট, ক্রিকেটিং দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে সেটি কিন্তু অতি অবশ্যই নো বল ছিল। কারণটা হলো যে এখানে একটা নিয়মটা হলো যে আপনি একটি বল যদি কাঁধের উপর দিয়ে যায় সেটিকে বাউন্স হিসাবে কিন্তু আপনি অ্যালাউ করতে পারেন, কিন্তু সেই ওভারে যদি আরেকটি বল একইভাবে যায় তাহলে সেটি কিন্তু অতি অবশ্যই কিন্তু নো বল হবে। মাহমুদুল্লাহ রিয়াদ সেই বিষয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন আম্পায়ারদের, কিন্তু আম্পায়াররা সেই বিষয়টি নিয়ে যখন কথাবার্তা বলছিলেন, এরই মধ্যে সাবস্টিটিউট প্লেয়াররা মাঠে ঢুকেছিলেন এবং সাবস্টিটিউট প্লেয়ারদের সাথে শ্রীলঙ্কার বাকি যে খেলোয়াড় ছিলেন তাদের সাথে একটা আপনার তর্ক বিতর্ক শুরু হয়ে গেছিল। সো পুরো বিষয়টা কিন্তু উচিত ছিল শ্রীলঙ্কান যে দুই আম্পায়ার ছিলেন সেই দুই আম্পায়ারকে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত ছিল। তারা মাঠে সেটি নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারেননি। তবে কোনো সন্দেহ নেই যে সেটি একটি নো বল ছিল এবং আম্পায়ারদের সেই সিদ্ধান্তটি ভুল ছিল। কিন্তু তারপরে আমি বলবো যে বাংলাদেশের এসব সব ভুলে যাওয়া উচিত। কারণটা হলো যে এত মানে আপনার আবেগী পর্যায়ে মাহমুদুল্লাহ রিয়াদ যে তার নার্ভটা ধরে রেখে যে আপনার 4 বলে 12 রান করতে পেরেছেন এবং সেটি কিন্তু কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের খেলা কোনো ক্রিকেটারের এটি সেরা একটা ইনিংস। জি, এবং এই তর্ক বিতর্কের মধ্যে একদম শেষ খেলা যখন জয় চলে এলো, তারপরেও কিন্তু আমরা দেখলাম যে তর্কের রেশটি ঠিক কাটেনি এবং সেখান থেকে কাউকে কাউকে থামাবার চেষ্টা করছিল, সেগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখছিলাম। এই যে তর্ক বিতর্ক অথবা একরকম মারমুখী মনে হচ্ছিল দেখে, সেই বিষয়গুলো কি ফাইনালে কোনো রকম প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? না, আমার মনে হয় না যে ফাইনালে, কারণ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু ভারত। ভারতের ক্ষেত্রে মানে একটা দলের টেম্পারমেন্ট বা তাদের যে জায়গাটি, সেটার জন্য কোন রকম কোনো প্রভাব ফেলবে কিনা? কারণ অভিজ্ঞতা যদি কখনো খারাপ থেকে থাকে মাঝে মাঝে দেখেছি তাহলে একরকম প্রভাব পড়ে যায়। আমার যেটা মনে হয় কারণ অভিজ্ঞতা বোধহয় ভালো না। শ্রীলঙ্কা যদি প্রতিপক্ষ হতো ফাইনালে তাহলে আরেক রকম হতো। শ্রীলঙ্কা ইজ না আউট অফ সিন, তো যার সঙ্গে আমার ঘটনা ঘটেছে সে যখন আউট অফ সিন, আমি নতুন টিমের সঙ্গে নতুন স্পিরিট নিয়ে খেলবো, ইফ আই এম নট রং। রাইট, জাকির ভাই একটা জিনিস একটু যোগ করতে চাই, সেটি হলো যে শ্রীলঙ্কা কিন্তু আমাদের দেশের ক্রিকেটের সঙ্গে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে এবং এর আগেও কিন্তু আমরা যখনই কোনো ধরনের সমস্যায় পড়েছি আইসিসিতে যে কোনো বিষয় শ্রীলঙ্কার কিন্তু সমাধান আমরা পেয়েছি এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা যে আপনার দ্বিপাক্ষিক সিরিজ যেটি হয়ে থাকে সেটি কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ক্রিকেট খেলেছি আমরা শ্রীলঙ্কার সঙ্গেই। সো শ্রীলঙ্কা কিন্তু বিশ্ব ক্রিকেটে আমাদের বন্ধুর মানে একদম খুব ভালো একটা বন্ধুর মতোই এবং শ্রীলঙ্কা এটা জানে যে শ্রীলঙ্কা যখন সমস্যা পড়েছে তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের সহায়তায় এগিয়ে এসেছে ইন মেনি সেন্স। সো
সো আমার মনে হয় যে একটা ম্যাচে একটা সামান্য একটা ঘটনাকে এটা কেন্দ্র বোধহয় করে- ম্যাচের শেষ এটাও শেষ হয়ে এটাও যায় Right, শেষ হয়ে যে যায়। এই ম্যাচের একটা আমার ধারণা। সামান্য ঘটনাকে কেন্দ্র করে দু দেশের ক্রিকেট বোর্ডের মানে মধ্যে মাঠের কোনো বড় ঘটনা প্রভাব মাঠেই পড়বে, শেষ হয়ে যাওয়া আমি উচিত। সেটা বিশ্বাস করি না। আমিও কাজের সঙ্গে একমত। জি এবং আগামীতে ফাইনালে বাংলাদেশ জয়ী রোববার হবে, final। জয়ী এটাই হবে আশা, এই এটাই আমাদের। প্রত্যাশা তবে কি একটা জিনিস- আছে? আচ্ছা আমি একটু জানতে চাই বিশেষত কি জি। যে রোববারের মানে ফাইনাল ম্যাচ নিয়ে ভারতের এই টিমের সঙ্গে বাংলাদেশের কি মানে কোনো আর মানে অ্যানালাইসিস যদি একটা করা যায় ছোট্ট। না দেখুন, এই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে ভারত এর আগেও দুটি ম্যাচ খেলেছিল এবং সেই দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে, বাট সেই দুটি ম্যাচ থেকে হারার পরও বাংলাদেশের সামনে এখন একটা বড় একটা সুযোগ রয়েছে যে ফাইনাল ম্যাচে সেই প্রতিশোধ নেওয়ার জন্য। আর বাংলাদেশ এখন যে পর্যায়ে ক্রিকেট খেলছে, বিশেষ করে সাকিব আল হাসান আসার পরে পুরো দলের মধ্যে কিন্তু একটা শক্তির ভারসাম্য চলে এসেছে এবং পুরো দলের মধ্যে কিন্তু একটা আপনি দেখবেন যে শারীরিক যে ভাষা, সে পুরো দলটাকে কিন্তু একটা খুব উজ্জীবিত এবং প্রোঅ্যাক্টিভ মনে হচ্ছে। সো আমার মনে হয় যে এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে দুটি ম্যাচ খেলেছে এবং যে দুটি ম্যাচে জিতেছে, জাস্ট এই ধরনের ক্রিকেট বা এই ব্র্যান্ডের ক্রিকেট যদি বাংলাদেশ ফাইনালে খেলতে পারে তাহলে So we can win. রাইট, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ভারতকে হারানোটা আমাদের জন্য খুব একটা কঠিন বিষয় হবে না। তবে একটু বিষয় যোগ করি, সেটি হলো যে ভারত কিন্তু অতি অবশ্যই খুব চ্যালেঞ্জিং একটা দল, শক্তিশালী দল। সো শ্রীলঙ্কার সঙ্গে আমরা হয়তো যে দাপটের সঙ্গে জিতেছি, ভারতকে হারানোর জন্য আমাদেরকে নিজেদের এই দুই ম্যাচ থেকে যে সেরা ক্রিকেটটা খেলেছি তার চেয়ে আরো ভালো ক্রিকেট খেলতে হবে। জি সাব্বির এবং সৌম্যের খেলা নিয়ে আসলে অনেক রকম কথা আছে, সেখানে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। সেটি আসলে দুঃখজনক বিষয় ছিল, কারণটা হলো যে সাব্বির এবং সৌম্য সরকার এই দুই জুনিয়র ক্রিকেটার কিন্তু তারা খুব একটা জুনিয়র ক্রিকেটার বলা যায় না, কারণ তারা লম্বা সময় ধরে কিন্তু দলের সঙ্গে খেলছেন। কিন্তু বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন, যেমন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম এবং সাকিব, তারা পারফর্ম ভালো করতে পারছেন, কিন্তু এই বাদবাকি যারা রয়েছেন তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারছেন না। আর একটা বিষয় কিন্তু সব মনে রাখতে হবে যে প্রত্যেকদিন কিন্তু আপনাকে মাহমুদুল্লাহ রিয়াদ খেলে দিবেন না, বা সাকিব আল হাসান খেলে দিবেন না, বা মুশফিকও আপনাকে জেতাবেন না। সো যে প্লেয়ার প্রথমে নামার সুযোগটা পাচ্ছেন বা যিনি একটু উইকেটে সেট হয়ে গিয়েছেন, তাকে কিন্তু ম্যাচটা শেষ করে দিয়ে আসতে হবে এবং জিতিয়ে দিয়ে আসতে হবে। সো আমার মনে হয় যে এই যে ফাইনাল ম্যাচ রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ দলে খুব একটা বড় পরিবর্তন হবে না, এবং যে পর্যায়ে বাংলাদেশ এখন রয়েছে বা যে আপনার শক্তি বিচারে রয়েছে বা যে ফর্মে রয়েছে, এই ফর্মটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে ফাইনালে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোটা খুব একটা চ্যালেঞ্জিং কোনো কাজ হবে না। এবং সৌম্য সরকার এবং সাব্বির এবং অন্যান্য জুনিয়র প্লেয়ার যারা রয়েছেন তাদের সামনেও এই সিরিজ এই টুর্নামেন্টে সর্বশেষ একটি ম্যাচ বা একটি না সুযোগ আপনি রয়েছে। তো ক্রিয়া নিয়ে কাজ করেন, এই সৌম্য সাব্বিরের এই ব্যর্থতার চক্র আমরা আর কতদিন পরীক্ষা দিতে হবে, তারপরে কতদিন আমাদের অবজার্ভ করতে হবে, আপনারা কি বলেন? আপনাদের না, আমার মনে হয় যে খেলোয়াড়কে আপনি সুযোগ দিবেন তাকে কিন্তু এনাফ সুযোগ দেওয়া উচিত। এবং এখনো কি এনাফ হয়নি? মানে না, আপনি ক্রিয়া সাংবাদিক, এখানে জাকারিয়া ভাই এখানে একটা বিষয় যোগ করি, সেটি হলো যে তারা হয়তো টি-20তে ভালো খেলছেন না, কিন্তু এমন এই দুই প্লেয়ারের মধ্যে কেউ হয়তো ওয়ানডেতে ভালো খেলছেন বা কেউ টেস্টে ভালো খেলছেন। সো এই কারণে কোনো একটা ফরম্যাটের তাদের ধারাবাহিক পারফরমেন্স যখন ভালো হয় না, তখন কিন্তু মনে হয় যে তারা কেন দলের মধ্যে রয়েছেন। বাট আমি মনে করি যে সাব্বির এবং সৌম্যকে এখনই দল থেকে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিন্তু সুযোগটা বা সময়টা কিন্তু আসেনি। তারা কিন্তু ম্যাচ উইনার এবং তারা যখন বাজে ফর্মে থাকেন সেই ফর্মে থেকে তাদেরকে ফেরানোর দায়িত্বটা কিন্তু টিম ম্যানেজমেন্টের। হ্যাঁ, এখন কোচকে দেখতে হবে বা টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে যে তারা কেন পারছেন না, তাদের কি টেকনিক্যাল কোনো প্রবলেম না আত্মবিশ্বাসের ঘাটতি। সো আমার মনে হয় যে সেই বিষয়টা যদি একটু টিম ম্যানেজমেন্ট ভালোভাবে নজরে দেয় তাহলে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকেও কিন্তু আমরা ম্যাচ উইনিং আরো ইনিংস আশা করতে পারি। আমার সর্বশেষ যেটা আপনার কাছে জানার, মানে আমরা যখন ফিল্ডিং করছিলাম আমাদের বোলার ব্যবহার কি যথাযথ ছিল? আমার কাছে যেমন মনে হয়েছে কিছু হয়তো চেঞ্জ দরকার ছিল বা কিছু ওভার আমরা রেখে দিয়েছি, মানে কেমন জানি একটু মনে হয় আরেকটু ভালো হতে পারতো। যদিও জিতলে সব দোষী চাপা পড়ে যায়, কিন্তু আজকের মানে আমরা যখন ফিল্ডিং করছিলাম তখন বোলার ব্যবহারের ব্যাপারে আপনার কোনো অবজারভেশন আছে কি? না, আমাদের বোলিং ব্যবহারটা আজকে একটু আমাকে নিজে অবাক, আপনার মতো আমরাও কিন্তু একটু অবাক হয়েছি যে সাকিব আল হাসান যিনি কিন্তু ইনিংসটা শুরু করেছিলেন এবং তিনি সাফল্যও পেয়েছিলেন, বাট তিনি তার দু ওভারটা কিন্তু রেখে দিয়েছেন। এবং তার চেয়েও বড় বিষয় হলো যে একাদশে যিনি খেলছিলেন নাজমুল ইসলাম অপু, তাকে ব্যবহারই করা হয়নি। তিনি মূলত খেলেছিলেন বোলার হিসাবে, লেফট আর্ম বোলার হিসাবে তিনি খেলেছিলেন, কিন্তু তাকে কোনো পুরো 20 ওভারের মধ্যে তাকে ইউজই করা হয়নি। বরঞ্চ আমরা পার্ট টাইম বোলার হিসাবে সৌম্য সরকারকে দেখেছি ব্যবহার করা হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যবহার করা হয়েছে। এর মূল কারণটা হলো যে প্রথাগত কিছু বিষয় রয়েছে, সেই প্রথাগত সিদ্ধান্তটা কিন্তু সাকিব আল হাসান মেনেছিলেন এই ম্যাচে। প্রথাগত বিষয়টা হলো যে লেফট আর্ম ব্যাটসম্যান যখন থাকবেন তখন লেফট আর্ম স্পিনার তাদের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না দেখে তাদেরকে কিন্তু আক্রমণে আনা হয় না। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টাও কিন্তু এটা একটা প্রথাগত বিষয়, এবং প্রথাগত বিষয় দিয়ে আপনি কিন্তু ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। ক্রিকেট ম্যাচ জিততে হলে কিন্তু আপনাকে আউট অফ দ্য বক্স এবং সৃজনশীল কিছু চিন্তাভাবনা কিন্তু করতে হবে। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে এই দলকে নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করছিলেন ম্যাচের আগের দিন,
মানে শ্রীলঙ্কান দলকে নিয়ে, তখন নিশ্চয়ই আপনার কাছে মনে হয়েছিল যে আপনি নিশ্চয়ই তখন জানতেন যে এখানে বাঁহাতি ব্যাটসম্যান কতজন রয়েছেন, তাহলে আমি নাজমুলকে কেন নেব? রাইট। সেহেতু আমার মনে হয় যে সেটি একটা বুমেরাং সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা কোনো মতেই ঠিক হয়নি। তবে ওই যে বললাম না যে ম্যাচ জিতে গেলে আপনি তখন কিন্তু সব অনেক দোষী চাপা লুপহলস পড়ে যায়। যেগুলো থাকে সেই লুপহলস গুলো আমাদের চোখে পড়ে না। এই ম্যাচটি যদি আমরা হেরে যেতাম তাহলে আপনি দেখতেন যে এই ম্যাচ হারার জন্য সবচেয়ে বড় কারণ হিসাবে সেটাকেই সামনে আনা হতো। জি, এমএম কায়েসার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আসলে অনেক অনেক শুভকামনা। আমাদের প্রত্যাশা আরো বেড়ে গেছে এবং আরেকটি নাটকীয় জয় আমরা পাবো রোববার আশা করছি। রোববার এবং হবে। পুরো বাংলাদেশিদের উপর যে নার্ভের উপর যে চাপটি থাকে সেই সেরকম। চাপটি আসলে অব্যাহত আছে এবং ক্রিকেটারদের উপর সেই চাপটি আমরা দিয়ে দিলাম যেন আমাদের জন্য তারা জয়টি ছিনিয়ে আনতে পারে। অন্য আলোচনায় যাচ্ছে একটা